নমস্কার, সুপ্রভাত। চা আড্ডার ভোটে আমি কিশলয়, আমার সঙ্গে সমাদৃতা। আমরা শুরুর দিন থেকেই চা আড্ডার ভোটে দার্জিলিং থেকে ডায়মন্ড হারবার প্রত্যেক কেন্দ্রে প্রত্যেক খবর দেখাচ্ছি এবং দেখিয়ে আসছি। কিন্তু সমাদৃতা, তারই মধ্যে গতকাল একটা খুব গুরুত্বপূর্ণ খবর এলো এবং তারপর আমি ভাবলাম কেননা আমি একটা সিনেমা বানাই, যে সিনেমায় থাকবে কিভাবে আফগানিস্তান থেকে পাকিস্তান, পাকিস্তান থেকে দুবাই, দুবাই থেকে কলকাতা, কলকাতা থেকে কোথায় যেন সমাদৃতা সন্দেশখালি যাচ্ছিল কোটি কোটি 200 কোটি টাকা দামের ড্রাগস, মাদক সন্দেশখালিতে একেবারে। এবং সন্দেশখালিতে যে কত রকমের সন্দেশ আমরা পাচ্ছি তার বোধহয় ইয়ত্তা নেই কিশলয়। এত রকমের সন্দেশ সেখানে পাওয়া যাচ্ছে, বেশ বাক্স ভর্তি ভর্তি এবং অ্যাকাউন্ট ভর্তি ভর্তি যে অ্যামাউন্টগুলোর খোঁজ আমরা পাচ্ছি সেটাও কিন্তু চমকে দেওয়ার মতো। আজ এই নিয়ে ডেফিনেটলি আমরা আলোচনা করব এবং বোঝার চেষ্টা করব সত্যি সত্যি সন্দেশখালি জুড়ে আর কত রহস্য আছে, কত রহস্য আছে শেখ শাহজাহানের অন্দরে। ঠিক কত রহস্য জড়িয়ে রয়েছে এবং তারই সঙ্গে সঙ্গে শেখ শাহজাহান আর তার সাঙ্গপাঙ্গ। কারা তার সাঙ্গপাঙ্গ? দিনমজুর শরীফুল, তার কাছে আসছিল 200 কোটি টাকা দামের মাদক, সে নাকি দিনমজুর। সমাদৃতা একটি প্যাকেজ দেখবো, অর্থাৎ একটি প্রতিবেদন দেখবো এবং তারপর আমরা আসবো বিতর্কে। প্রতিবেদন। উড়তা পাঞ্জাবের পর কি এবার উড়তা বেঙ্গল? পশ্চিমবঙ্গকে কি মাদক চক্রের সবচেয়ে বড় এপিসেন্টার বানাচ্ছে শাহজাহান গ্যাং? এবং শাহজাহান গ্যাং যখন এই মাদক চক্রের এপিসেন্টার বানাচ্ছে বাংলাকে, সন্দেশখালিকে, গোটা পশ্চিমবঙ্গকে, ঠিক তখন প্রশ্ন উঠছে সব জেনেও কি না জানার ভান করে গেছে তৃণমূল নেতৃত্ব? সব শুনেও কি না শোনার ভান করে গেছে তৃণমূল নেতারা? আরো দুটি গুরুত্বপূর্ণ অভিযোগও এই শাহজাহান বাহিনীর বিরুদ্ধে তদন্তকারীরা পেয়েছেন। এক, মানব পাচার, আর দুই হচ্ছে মাদক পাচার। মাছের ব্যবসা ছিল আড়াল, মাছের পেটেই হতো মাদক পাচার। তৃণমূলের প্রিয় মাফিয়া শেখ শাহজাহানের নতুন কারবার সামনে এলো, বাড়ছে আরো বিপদ। সূত্রের খবর, বিদেশে মাছ রপ্তানির নামে আদপে ড্রাগ পাচার করত সন্দেশখালির এই শেখ শাহজাহান। ঘটনার শুরুটা 2022 সালে। 2022 সালে আফগানিস্তান থেকে একটা বড় কনসাইনমেন্ট, যে কনসাইনমেন্টে 40 কিলো হেরোইন ছিল, সেই হেরোইনটা আফগানিস্তান, পাকিস্তান, দুবাই হয়ে জবিল আলী বন্দর, সেই বন্দর থেকে শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর, নেতাজি সুভাষ ডক, সেই নেতাজি সুভাষ ডকে আসে প্রায় 200 কোটি টাকার হেরোইন। সেই হেরোইন আসছিল শরীফুল বলে এক ব্যক্তির নামে। সেই শরীফুলের নামে যে কনসাইনমেন্ট বুক হয়েছে, সেই শরীফুল মোল্লাকে টাকা দেওয়া হয় সেই সাবিনা এন্টারপ্রাইজের নামে। এই সাবিনা এন্টারপ্রাইজ বা সাবিনা ফিশারিজ, এই সাবিনা ফিশারিজ বা এন্টারপ্রাইজই এই মুহূর্তে স্ক্যানারে। সূত্রের খবর, একটা কারবারের আড়ালেই চলতো আরেকটা কারবার, আর এর তদন্তেই এবার আদা জল খেয়ে নেমেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এরপরেই কি এনআইএ নামবে মাঠে? গুজরাট এটিএস, নার্কোটিক কন্ট্রোল ব্যুরো, আমাদের এখানকার গোয়েন্দা বিভাগ, তারা কলকাতা বন্দর থেকে একটি পরিত্যক্ত জাহাজ থেকে, কন্টেনার থেকে মাল খালাস হওয়ার পরেও সেই কন্টেনারটি নিতে না যাওয়ার ফলেতে তার পরীক্ষা নিরীক্ষার পরে প্রায় 200 কোটি টাকার মাদক উদ্ধার করেছে। এবং ঘটনাচক্রে দেখা যাচ্ছিল যে সেই মাদক কোথায় যাওয়ার কথা ছিল, সেই মাদক পৌঁছাতো এই সন্দেশখালির, এই জেলিয়াখালির শরীফুল এন্টারপ্রাইজ নামে একটি ব্যবসায়িক সংস্থার কাছে। এই শরীফুল এন্টারপ্রাইজের যে মালিক শরীফুল মোল্লা, সে একজন দিনমজুর এবং ওই মাদক ধরা পড়ার পর থেকে আজও পর্যন্ত শরীফুলের হদিশ নেই। তার কে বস, কার খেল খতম হবে, এই সমস্ত কথাটা হচ্ছে যে ইডি আর সিবিআই তদন্ত করছে। তো তারা কারা, পশ্চিমবঙ্গের না কেন্দ্রের? কেন্দ্রের। এই খেল খতম বলছি, ওর বস অমুক অমুক হচ্ছে, এইটা সেখানে না বলে মাঠে ময়দানে হাওয়া গরম করছেন কেন? এটা তো রাজ্য সরকারের হাতে নেই। আর আন্তর্জাতিক ড্রাগ পাচারে নাম জড়াচ্ছে সুন্দরবনের। আফগানিস্তান, পাকিস্তান থেকে মাদক এনে এই শেখ শাহজাহানদের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে বাংলা জুড়ে। মাস্টারমাইন্ড শাহজাহানের মাথার উপরে রয়েছে কোন তৃণমূল নেতা?
বাংলার রাজনীতিতেও ঢুকছে মাদক পাচারের টাকা। কয়লা গরুর পরে কি বাংলা মাদক পাচারের স্বর্গরাজ্য বানানোর চেষ্টা হচ্ছিল? শেখ শাহজাহান এবং তৃণমূলের নেতারা কি বাংলাকে আবার বারবার ক্ষতবিক্ষত করার চেষ্টা করছিল? সিবিআই ইডির পরে কি এবার এনআইএ এর পালা? তার জবাব চায় বাংলা। কিশোরের গতকাল জবাব চায় বাংলায় ময়ূরকে প্রশ্নগুলো তুলেছিল, কিন্তু আমার বেশ একটা অন্যরকম মাদকতা লাগছে। কিরকম লাগছে? কারণ হচ্ছে আমরা এতদিন পর্যন্ত আমি রাজ্যের নামটা নিচ্ছি, মুম্বাই মাদক, পাঞ্জাব মাদক, এর যেন একটা অদ্ভুত কানেকশন দেখেছিলাম। এবার বাংলাতেও যেন সেই মাদকতা, তবে এই মাদকতায় কোনো রোমান্টিসিজম নেই। এই মাদকতায় রয়েছে শুধুই মাত্র ঘৃণা, একটা সমাজ তার ডুবে যাওয়া, কয়েক কোটি টাকার তছনছ হয়ে যাওয়া, এবং এই মাদকতায় রয়েছে কার্যত একটা নতুন করে অন্ধকারের জগতের দরজা খুলে যাওয়া। এবং এইখানেই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন, যে প্রশ্নগুলো আজ আমরা আমাদের অতিথিদের কাছ থেকে তুলব। আমি আলাপ করে দিই কারা রয়েছেন আমার সঙ্গে। আমার ডান দিকেই রয়েছেন বিজেপি মুখপাত্র অঙ্কন দত্ত, এবং বাঁদিকে রয়েছেন রাজনৈতিক কর্মী অনিন্দ্য সিনহা রায়। অনিন্দ্য বাবু মনে প্রাণে এই দলের শাসক দলকে সমর্থন করেন। এবং আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক সুকান্ত ঘোষ। সুকান্ত বাবু রয়েছে আমাদের। সুকান্ত বাবুকে স্বাগত রিপাবলিক বাংলায়। আমরা আলোচনায় যাব আলোচনায় বোঝার চেষ্টা করব যে বাংলায় সেই একটা গানের লাইন মনে পড়ছে আমার ভীষণভাবে কিশোলায়, যে নতুন দিগন্তে পা পড়লো রাজার, সেই ধরনের অপরাধের নতুন দিগন্ত খুলে গেল বাংলায়। ঠিক কিভাবে, কোন জায়গা দিয়ে, কি কানেকশনে শাহজাহান এবং মাদক বাংলার সঙ্গে মিশে গেল কিশোলায়? সমাদৃতা উড়তা পাঞ্জাব শুনেছি, সমাদৃতা বিভিন্ন জায়গায় মাদক যোগ শুনেছি, কিন্তু বাংলায় এত বড় মাদক যোগ প্রথমবার মনে হয় উঠে আসছে। তাও কোথায়? সন্দেশখালিতে গণধর্ষণের অভিযোগ উঠেছিল, জমি মাফিয়াদের অভিযোগ উঠেছিল, এবার মানব পাচার এবং মাদক পাচারে। একটা গ্রাফিক্স দেখাবো সমাদৃতা, দর্শকরা যাতে স্পষ্টভাবে বুঝে যান এই মুহূর্তে কি খবর উঠে আসে। শাহজাহানের ড্রাগ কানেকশন 2022-এ দুবাই থেকে কলকাতায় মাদক পাচার, মূল মাথাকে এই যে শ্রীবদন দেখতে পাচ্ছেন শেখ শাহজাহান। জাবেল আলী পোর্ট থেকে কলকাতায় জাহাজ আসে, একটি জাহাজ দুবাই থেকে কলকাতায় আসে। জাহাজে কি ছিল? 72 বস্তা হেরোইন বাজেয়াপ্ত হয় সেই জাহাজ থেকে। সমাদৃতা, অর্থাৎ 72 বস্তা হেরোইন। কত টাকা? 40 কেজি ছিল হেরোইন সেই 72 বস্তায়, এবং সেই 72 বস্তা হেরোইন বাজেয়াপ্ত করা হয়। তারপর কি হয়? বাজেয়াপ্ত করে কেন্দ্রীয় শুল্ক দপ্তর। জাহাজটি পরিত্যক্ত অবস্থায় পড়েছিল, কেউ নিতে আসেনি, সেখান থেকে তারা বাজেয়াপ্ত করে এবং সেখানে ডকুমেন্টস পাওয়া যায়। সেই ডকুমেন্টস তদন্তে উঠে আসে শরীফুলের নাম। এই শরীফুলের ব্যাপারে একটু আগেই কথা বলছিলাম। দিনমজুর, দিন আনে দিন খায়, তার নামে শরীফুলের অ্যাকাউন্টে 2 লক্ষ টাকা ট্রান্সফারের হদিশ পায় কেন্দ্রীয় শুল্ক দপ্তর এবং গোয়েন্দারা। টাকা ঢোকে রিন্টু এন্টারপ্রাইজ থেকে, রিন্টু ঝিন্টু মিন্টু রিন্টু এন্টারপ্রাইজ থেকে টাকা ঢোকে এবং উঠে আসে সাবিনা এন্টারপ্রাইজের নাম। এই সাবিনা এন্টারপ্রাইজের সঙ্গে যোগ এই শেখ শাহজাহানের, এবং সেই নাম পায় ইডি। এবং সেই ইডি নাম পাওয়ার পরে এই কোম্পানি থেকে দেখে তারা প্রচুর আর্থিক লেনদেন হচ্ছে এই ড্রাগ কার্টেল অর্থাৎ মাদক পাচারে। এবং শেখ শাহজাহান সবকিছুর পিছনে। জমি দখল থেকে মাছ চাষ, বিপুল টাকা 9-6 হয়, মাছের পেটে ড্রাগস ঢুকে জাহাজে করে পাঠানো হয় মাছ রফতানির নামে। সব ক্ষেত্রেই নাম জড়ায় সাবিনা এন্টারপ্রাইজ। এই সবই অভিযোগ উঠে আসছে সাবিনা এন্টারপ্রাইজের নামে, এবং কার নাম জড়িয়ে আছে তার সঙ্গে সমাদৃতা শেখ শাহজাহানের। কোম্পানির অ্যাকাউন্টে 31 কোটি 20 লক্ষ টাকা এটা অ্যাকাউন্টে রয়েছে, আরও কত ক্যাশ রয়েছে, কত ব্ল্যাক মানি রয়েছে, এত টাকার হদিশ পেয়েছে ইডি। এরপর আরও প্রচুর টাকা, 100 টাকা। অর্থাৎ এই ডিটেলসগুলো যখন উঠে আসে, গোটা বাংলা হয়তো সমাদৃতা তাদের গা শিউরে উঠছে, হয়তো মনে হচ্ছে যে একটা সিনেমা দেখছে তারা। সমাদৃতা, একদম। এবং এই ফিল্মটা আমরা বাংলা জুড়ে দেখছি, আমাদের দুর্ভাগ্য নিঃসন্দেহে। আমি আলোচনায় চলে যাব। আমি প্রথমেই চলে যাব অনিন্দ্যবাবুর কাছে। অনিন্দ্যবাবুর কাছে আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করবো, না একদম ব্যক্তিগত তথ্য চাইছি না, কিন্তু আপনার অ্যাকাউন্টে মোটামুটি কয়েক কোটি টাকার লেনদেন কি হয় মাসে? মানে আমি একজন সাধারণ সাংবাদিক, আমি তো 1 কোটি তো দূরের কথা, আমার সত্যি আমার অ্যাকাউন্টে 1 লাখও আমি কখনো দেখিনি একসঙ্গে একদিনে একবারে ঢুকেছে। আপনি বোধহয় অভ্যস্ত না দেখতে? না দেখুন, আমার অ্যাকাউন্ট আমি কোনো এরকম দেখিনি, কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনারা প্রথমে আমি দেখলাম আপনারা একটা ভদ্রলোককে ফটো দেখাচ্ছিলেন,
উনি ভদ্রলোককে আচ্ছা বেশ অঙ্কন ভদ্রলোকের ছবি দেখাচ্ছিলাম না না উনি আমি জানি না। উনি কি ভদ্রলোক নন মানুষ অঙ্ক নামটা বলো ভদ্রলোক বললে তো নামটা বলো। আমি আরে বলতে দেবেন তো আমি অঙ্কনকে জিজ্ঞাসা করলাম উনি কে বললেন জগন্নাথ চক্রবর্তী আমি জানি না ভদ্রলোক কিনা ও আচ্ছা আমি তো ভদ্রলোকই আমি আচ্ছা জানতাম না না আমি তো এক্ষুনি দেখছিলাম কি দেখছিলাম কিশোরের এক অভিযুক্তের না, ছবি না, দেখাচ্ছিল যার আবার গোল করে মুখটা আমরা আচ্ছা, দেখাচ্ছিলাম আমি তার ছবি দেখছিলাম অবশ্য হ্যাঁ আর ওই জন্য ব্যাপারটা কি জানেন তো শেষ না হওয়া পর্যন্ত মাঝখানে কথা বললে বিভ্রান্তি সৃষ্টি হয় না আসলে আমি তো ব্যাপারটা বুঝতে পারিনি ওই কারণেই যে তো। যেখানে না 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 সত্যি আমার নিয়ে বোঝার ভুল আলোচনা হয়েছে হচ্ছে, তাকে ওই বাদ দিয়ে কারণেই তো যারা কথা প্রতিক্রিয়া বলবো। দিচ্ছে আরে তার সেটাই তো না না আপনি অবশ্য অঙ্কনকেও ধরতে পারতেন এক ভদ্রলোককে দেখলাম পাশে বসে আছে সরি আমার ভুল হ্যাঁ নিঃসন্দেহে নিঃসন্দেহে আমি স্বীকার বললাম, এক করছি। ভদ্রলোককে দেখলাম আপনারা বাইট দিচ্ছেন আচ্ছা। বলতে যাচ্ছে আপনারা রে করে চিৎকার করে উঠে যায় না আচ্ছা। কেন তাই হোক আচ্ছা। ভদ্রলোকই আমি অত জানি আপনারা কি জানেন জানি না তো উনি আমি অঙ্কনকে জিজ্ঞাসা করছিলাম যে উনি কি সিবিআই ইডি বা এনআই এর কোনো অফিসার আচ্ছা অনিন্দ বাবু অঙ্কন আমাকে না না বললো, অঙ্কন আবার উত্তর দেবে মাঝখানে কথা, অঙ্কন আবার মাঝখানে আমি বাধ্য কথা। হলাম কি করবো বলুন হ্যাঁ, বলুন। অঙ্কন উত্তর দেবে বলুন। কিন্তু মুশকিলটা হচ্ছে জগন্নাথ চট্টোপাধ্যায়কে নিয়ে যেদিন আলোচনা করবো আমি আপনাকে বিশেষ করে ডেকে পাঠাবো জগন্নাথ চট্টোপাধ্যায় সম্পর্কে বলার জন্য আজ তো মশাই শেখ শাহজাহান নিয়ে আলোচনা করছি আপনি এরকম সেই আপনাদের এই আচ্ছা এবার কি করবেন উত্তরপ্রদেশ যাবেন এবার কি করবেন আমাকে বলে দিন না প্লিজ আগে থেকে জেনে রাখি আমি সেই অনুযায়ী আপনাকে প্রশ্নটা করবো আমি জিজ্ঞেস করছি খুব পরিষ্কারভাবে আপনার অ্যাকাউন্টে কত কোটি টাকা ঢোকে একজন দিনমজুরের অ্যাকাউন্টে বাংলায় এত কোটি টাকা ঢোকে কি করে আমি তো এত কোটি কেন তার সামান্য ভাগ আমি কিশোরায় কেউ দেখতে পর্যন্ত পাই না আমরা সাংবাদিক আমি দীর্ঘ বছরের সাংবাদিক 18-19 বছর হয়ে গেছে সাংবাদিকতায় আমার অ্যাকাউন্টে এত টাকা ঢোকে না আপনার না আমার তো ঢোকে না অস্বাভাবিকও লাগছে না 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 অস্বাভাবিক লাগছে লাগছে তো? কিন্তু আরেকটা অস্বাভাবিক যাক, লাগছে অন্তত অস্বাভাবিক লাগছে মানে এটা অঙ্কন। বলতে দেবেন না, অস্বাভাবিক এটাই লাগছে রিপাবলিক। অস্বাভাবিক লাগছে না, পাবলিকের কথা আপনি শোনেন না, অনেকক্ষণ সময় দিয়েছি অনিন্দ্যবাবু অনেকক্ষণ সময় দিয়েছি অনেকক্ষণ আপনি সময় দিয়েছি মাঝখানে বারবার অঙ্কনবাবু, আমি এক ভদ্রলোক অঙ্কনবাবু, বলেছি আপনি স্বাভাবিক, আটকে দিয়েছেন খুব স্বাভাবিক এতগুলো টাকার লেনদেন না তৃণমূল কংগ্রেস হলে তো স্বাভাবিক যাদের নেতার খাটের তলা থেকে কোটি কোটি টাকা পাওয়া যায় তাদের ব্যাংক অ্যাকাউন্টে তাদের এরকম ট্রানজাকশন এরকম কোটি কোটি টাকা পাওয়া যাবে এ তো স্বাভাবিক ব্যাপার আসলে অপরাধীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে এই রাজ্যটা যবে থেকে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছে হেন কোনো খারাপ কাজ কোনো অপরাধ কোনো দুর্নীতি নেই যেটা তৃণমূল কংগ্রেস করেনি দেখুন এই যে ড্রাগের যে একটা চক্র নেটওয়ার্ক এটা সারা বিশ্বের নেটওয়ার্ক বাঙালির অনেক কিছু ছিল কিন্তু বাঙালির এই দুর্দিন বা এই দুর্ভোগটা ছিল না যে আমাদের ড্রাগের চক্র তৈরি হচ্ছে এবং আমরা তার মধ্যে ডুবে গেছি এই যে পশ্চিমবঙ্গ আরে শুনুন না মানে আমি জানি না আসলে বাংলা আমাদের ছাত্র জীবন কত সঙ্গে থাকো আপনাদের কথা আমরা শুনবো কিন্তু যাদের কথা শোনা সবচেয়ে প্রয়োজন এক মিনিট অনিন্দ্যবাবু এক মিনিট এই মুহূর্তে যাদের কথা শোনা সবচেয়ে প্রয়োজন তা হলো সাধারণ মানুষ আপনাদের থেকেও গুরুত্বপূর্ণ তাদের কথা শোনা তারা কি বলছেন শেখ শাহজাহানের ড্রাগ কার্টেল নিয়ে শুনুন শেখ শাহজাহানের ব্যাপারে কি বলছেন সাধারণ মানুষ শুনুন এক মিনিট বাংলার মানুষ তো জবাব চায় কিন্তু বাংলার মানুষ কি জবাব চাইছে কাদের থেকে জবাব চাইছে বাংলার মানুষের মনে কি চলছে পালস কি বলছে এই সমস্ত কিছু জানতে রিপাবলিক বাংলা স্টুডিও থেকে এই মুহূর্তে চলে এসেছি রাস্তায় রাজপথে এবং বাংলার মানুষকে জিজ্ঞেস করছি আজকের বিষয় নিয়ে বাংলার মানুষের কি বক্তব্য শেখ শাহজাহানের নাম শুনেছো জানি কে ও একটা অভদ্র মানুষ আছে অভদ্র মানুষ আছে সেই শেখ শাহজাহান কোন দল করতে জানতে টিএমসি শেখ শাহজাহানের এখন একটা ড্রাগ কানেকশন পাওয়া যাচ্ছে হ্যাঁ ড্রাগ কানেকশন পাওয়া যাচ্ছে 100-200 কোটি টাকার ড্রাগ সেগুলো শেখ শাহজাহানের যদি কানেকশন পাওয়া যায় এদেরকে কি করা উচিত लोग वैसे ट्रीट करना चाहिए जैसे एक नॉर्मल आदमी करेगा जैसे वैसे ट्रीट करना चाहिए থ্যাংক ইউ ফল খাও গরমের মধ্যে ফল বলো আমি ওটা খাই থ্যাংক ইউ শেখ শাহজাহানদের যে এইভাবে মাথায় তুলে রেখে দিয়েছে তৃণমূল কংগ্রেস এর কোনো কিছু বিচার করার বিচার দেখুন ওয়েস্ট বেঙ্গলের বিচার বলতে কিছু নেই যে দিদি যে আছে দিদি তো মাথার মধ্যে রেখে দিয়েছে না কেন রেখেছে কেন শেখ শাহজাহানের জায়গায় তো সাধারণ মানুষকে মাথায় তুলে রাখা উচিত আরে এইসবই তো হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে তো এইটাই তো দিদিদের ভোট ব্যাংক আমরা শুনছিলাম অনিন্দ্যবাবু যাদেরকে ভদ্র বলছিলেন ময়ূখের সঙ্গে যারা ছিলেন তারা কেউ ভদ্র শব্দটা ব্যবহার করতে পারছেন না আমি অনিন্দ্যবাবুর কাছেই যাব অনিন্দ্যবাবুর খুব আফসোস কথা বলতে পারেন না রিপাবলিক কথা বলতে দেয় না আমি আফসোস মেটাবার চেষ্টা করব অনিন্দ্যবাবু আমি একটা জিনিস বোঝার চেষ্টা করছি আপনার কাছ থেকে আপনার
খুব ভালো লাগছে শুনতে যে বাংলায় মাদক যোগ। আপনি প্রমাণ চাইছেন, প্রমাণ করার দায় তদন্তকারীদের। তাহলে তো আপনি বলবেন যে এই যে পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হয়েছে, কেষ্ট গ্রেফতার রয়েছে, তো মানে দলনেত্রীর মতোই বলবেন কি এমন করেছে, ছোটখাটো কাজ করেছে, সেইটা বলতেই কি এসেছেন বলুন তাহলে। প্রথমত কথা হচ্ছে, আবার আপনি আমার কথাটা অন্যদিকে ঘুরে দিলেন। আমি ভদ্রলোক বললাম জগন্নাথ চক্রবর্তী, আপনি চলে গেলেন শেখ শাহজাহান। আমি ঠিক বললাম জগন্নাথ চক্রবর্তী, আপনি চলে গেলেন শেখ শাহজাহান। না আমি করলে আপনি কি বলবেন? আরে আলোচনা যে টপিকে আছে সেই টপিকে বলুন। উনি দাবি করেন যে টপিকে আলোচনা হচ্ছে সেই টপিকে বলুন। করে দিয়েছে আরেকজন চিন্তা, যে টপিকে আলোচনা হচ্ছে সেখানে বলুন। আপনি কি কথা শোনা হচ্ছে না? অনিন্দ্য আজকে ছোট লোকের বিষয়ে কথা বলবো, শেখ শাহজাহানের বিষয়ে কথা বলবো, ভদ্রলোকের বিষয়ে কথা বলছি না। আজকে আমি কোট আনকোট ছোট লোকের বিষয়ে কথা বলবো, শেখ শাহজাহান মাফিয়া চোর, তার বিরুদ্ধে কথা বলুন। গণতন্ত্রে এভাবে কি মুখ বন্ধ করা যায় ভাই? কি হলো? অনিন্দ্য বলুন, অনিন্দ্যকে বলতে দিন। তিনজন একসাথে চিৎকার করছেন। 30 সেকেন্ড অনিন্দ্যদা, 30 সেকেন্ড টানা বলবেন। আজকে ভদ্রলোক নয়, আজকে কোট আনকোট ছোট লোকের বিষয়ে কথা বলবো, শেখ শাহজাহান মাফিয়া চোর, তার বিরুদ্ধে যা অভিযোগ হচ্ছে তার উত্তর দিন আপনি। 30 সেকেন্ড। যে ভদ্রলোককে দেখালেন সেই ভদ্রলোকের নাম জগন্নাথ চক্রবর্তী। উনি একটা দাবি করেছেন যে এখানে নাকি মাদক নিয়ে আসা হচ্ছিল। উনি কি কোথা থেকে তদন্ত করেছেন জানি না। উনাকে বলি, যদি আপনি তদন্ত কিছু রিপোর্ট পেয়ে থাকেন সেটা তদন্ত এজেন্সিকে দিন। আপনাকে একটা তথ্য দিয়ে রাখি, ইডি পাবলিক স্টেটমেন্ট দিয়েছে। না না না, জগন্নাথ চট্টোপাধ্যায় বলেননি, এটা ইডির পাবলিক স্টেটমেন্ট, এটা ইডির পাবলিক স্টেটমেন্ট। আপনি ভুল বলছেন, আপনি ভুল বলছেন, এটা ইডির পাবলিক স্টেটমেন্ট। অনিন্দ্যদা, জগন্নাথ চট্টোপাধ্যায় যেটা নিয়ে প্রেস কনফারেন্স করেছেন সেটা ইডির পাবলিক স্টেটমেন্ট। আমি আপনাকে দেব, আমি আপনাকে বলি, আপনি বলছেন জগন্নাথ চট্টোপাধ্যায় তথ্য পেয়েছেন, না, ইডির পাবলিক স্টেটমেন্ট গোটা তথ্য। আপনি আমাকে এইমাত্র বললেন 30 সেকেন্ড, আপনি তো ভুল বলছেন, দাদা ভুল বলছেন, কথা বলবেন, ভুল বলতে আপনি 30 সেকেন্ড পরে বলতে পারছেন। আচ্ছা বলুন, আপনার আবার আচ্ছা ভুল তথ্য বলুন। প্রতি এই আঘাত আপনি। আরে ভাই, গণতন্ত্র করো না, গণতন্ত্রে ভাগ বকা এলাও করা হয় না। শুরু হয়ে তিনজন চিৎকার করা। শুনুন, উনি প্রেস কনফারেন্স করেছেন, ইডি উনাকে কি স্টেটমেন্ট দিয়েছে, হাতে দিয়েছে, কি দিয়েছে আমি জানি না। আমাকে বলতে ওনাকে নয়, ইডি স্টেটমেন্ট ওনাকে দেননি, জগন্নাথ চট্টোপাধ্যায়কে স্টেটমেন্ট দেওয়ার জন্য দায়বদ্ধ ইডি নয়। আমি আসছি আপনার কাছে, আমি একটুখানি সুকান্ত বাবু ভাই চলে যাবো। সুকান্ত বাবু রয়েছেন আমাদের সঙ্গে। আমি সুকান্ত বাবুর কাছে গিয়ে যে বিষয়টা বোঝার চেষ্টা করব সেটা হচ্ছে, সুকান্ত বাবু এই মুহূর্তে এখানে অনিন্দ্যবাবু দাবি করছে, অনিন্দ্যবাবুকে যতবার জিজ্ঞেস করার চেষ্টা করি যে বাংলায় এই মাদকতাটা ওনার ভালো লাগছে কিনা, উনি কিছুতেই যাবেন না। উনি কি জগন্নাথ চট্টোপাধ্যায়কে স্টেটমেন্ট দিচ্ছে তার পিছনে পড়ে রয়েছেন। আমি আপনার কাছে একটু বোঝার চেষ্টা করব। খুব ভালো লাগছে দিন মজুরের অ্যাকাউন্টে এতগুলো টাকার লেনদেন হচ্ছে এবং বাংলার সঙ্গে ড্রাগসের নামটা কোথাও জড়িয়ে যাচ্ছে, বেশ গৌরবের বিষয়। কি বলুন অনিন্দ্যবাবুদের জন্য, তাই তো সুকান্ত বাবু? দেখো সমাদৃতা, যে উড়তা পাঞ্জাব 2016 সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা, এবং সেই সিনেমার মধ্যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে হনি সিং, যার জীবনের ওপর করে, যে রক স্টার, সে পরবর্তীকালে ড্রাগ অ্যাডিক্টেড শুধু না, পুরো জীবনটা তছনছ হয়ে গিয়েছে। এবং সেটাকে ধরেই যদি বলা যায় যে পশ্চিমবঙ্গের যে এতদিন পর্যন্ত আমরা যদি ধরেও নেই, শেখ শাহজাহান বিভিন্ন মহিলাদের উপর অত্যাচার থেকে শুরু করে এলাকার ত্রাস, আবার অনেকে রবিনহুড বলছে। এবার প্রশ্ন হচ্ছে এবার কোথায় গিয়ে থামবে? এবার সেটা কি থামছে মুম্বাই যোগ, এবং সেখানে সবচেয়ে বড় কথা এত পরিমাণ টাকা, এবং সেটা একটা কি আর্ন করা একটা এজেন্সি, কি নাম তার, অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে। এবং সেটা কিন্তু একটা অদ্ভুত অন্যায় এবং অদ্ভুত জিনিস যে মানুষটাকে এতদিন ধরে কোনো একটি রাজনৈতিক দলের ছত্র ছায়া ছিল, তারা কিন্তু এতদিন ধরে সেই বিষয়ে কিছু বলেনি। হয়তো হতেই পারে যে এটা আসেনি। এবার ইডি সিবিআইয়ের পরে কি এনআইএ কে আসতে হবে? নিশ্চিত এনআইএ আসলে হয়তো এই বিষয়টা আরো বেশি আমাদের সামনে আসবে। কিন্তু ঘটনা হলো, শেখ শাহজাহান তো এমন কোনো বড় কোনো জায়গা নয়, বড় কোনো নাম নয়, কিন্তু বড় নাম কোন জায়গাটায় হচ্ছে ড্রাগ অ্যাডিকশন, ড্রাগের যে বিষয়গুলো, সেটা অত্যন্ত ভয়ানক বিষয়।
এবং সেটা যদি এবং এনআইএ তদন্ত করে যদি কোনো, আমি এটাও ভাবতে পারি না যে সন্ত্রাসবাদী কোনো কিছু যোগ যদি থেকে থাকে তাতেও আমি অবাক হব না, এবং সেটা হলেও সেটা কিন্তু পাচার চক্র এবং সীমান্তে আমাদের একটা বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে। এবং আমার মনে হয় এই তদন্তের গতি প্রকৃতি যত এগিয়ে যাবে এই প্রসঙ্গগুলো আসবে, এবং তখন কিন্তু সমাদৃতা আরো বেশি। না সুকান্ত বাবু, আমি আপনাকেও একটু ইন্টারাপ্ট করতে বাধ্য হচ্ছে, এই জন্য বাধ্য হচ্ছে কারণ হচ্ছে এই যে আপনি এনআইএ বলে দিলেন, এবার এক্ষুনি যখন আমরা বলবো যে পাকিস্তান, দুবাই, সেখান থেকে মাদক পাচারে যোগ হয়ে যাচ্ছে সুন্দরবনে, এক্ষুনি অনিন্দবাবু এক লাফে চলে যাবেন কেন্দ্রের দায়ে ঠেলতে, অথবা এক লাফে চলে যাবেন ইন্টারপোলে। ওনাকে ইন্টারপোলে যাওয়ার জন্য আমি একটু সময় দিই, একটু ভেবে নিন উনি। আমি ফিরে আসছি একটা বিরতির পর, চার ভোট নিয়ে আমি আর কিশোর ফিরে আসছি, সঙ্গে থাকুন। শেখ শাহজাহানকে দফায় দফায় জেরা চলছে। কি প্রশ্ন হচ্ছে দিয়ে দিই ছোট্ট একটা হিন্ট। এই মুহূর্তে শেখ শাহজাহানকে জেরা করছে ইডি এবং শাহজাহানকে দফায় দফায় জেরা চলছে। সূত্রের খবর, শাহজাহানকে জেরায় একাধিক অসঙ্গতি পাওয়া গেছে। এই খবর নিয়ে ফিরছি একটা ছোট্ট বিরতির পর। দেখতে থাকুন রিপাবলিক বাংলা। এবং চারটার ভোট সেই নিয়ে ফিরছি। আলোচনায় ছিলাম, আলোচনা হচ্ছিল শেখ শাহজাহানের ড্রাগ কার্টেল নিয়ে এবং শেখ শাহজাহান কিভাবে ড্রাগ পাচার করতো বিদেশে, বিদেশ থেকে আনাতো, সেই সমস্ত কিছু তথ্য এবার উঠে আসছে ইডির হাতে। সেই রিলেটেড একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রেকিং এই মুহূর্তে উঠে আসছে। এই মুহূর্তে ব্রেকিং, ইডি হেফাজতে শেখ শাহজাহান। শাহজাহানকে দফায় দফায় জেরা করছে ইডি। শাহজাহানের জেরায় একাধিক জায়গায় অসঙ্গতি পাওয়া গিয়েছে। এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন অর্ণব মজুমদার। অর্ণব, ঠিক কি অসঙ্গতি পাওয়া গিয়েছে শেখ শাহজাহানের জেরায়? দেখো কিশোর, একবারেই শেখ শাহজাহানকে যে ইডি তদন্তকারী আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করছেন, সেখানে তার যে আয়ের উৎস এবং ল্যান্ড গ্র্যাবিং সংক্রান্ত বিষয় এবং মাছ আমদানি রপ্তানি সংক্রান্ত বিষয়, যখনই তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তখনই কিন্তু তিনি অনেক প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন। এবং তার পাশাপাশি যদি দেখা যায় যে তাকে যখন জেরা করা হচ্ছে তিনি অনেক উত্তর দিতে চাইছেন না। এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে শেখ শাহজাহান তাকে কিন্তু বর্তমানে ল্যান্ড গ্র্যাবিং আর এক্সপোর্ট ইম্পোর্ট কেসে কিন্তু ইডি হেফাজতে নিয়েছে। 13ই এপ্রিল পর্যন্ত তার হেফাজত রয়েছে। এবং সেই জায়গা থেকে আমরা সূত্র মারফত যেটা জানতে পারছি যে 13ই এপ্রিল যখন তার হেফাজত শেষ হবে ইডি, তখন কিন্তু ফের রেশন দুর্নীতি মামলায়, যে মামলাটা মূলত যে মামলার উপর বেস করে প্রথম শেখ শাহজাহানের কাছে পৌঁছেছিল ইডি 5ই জানুয়ারি, সেই রেশন দুর্নীতি মামলায় কিন্তু তাকে ফের ইডি হেফাজতে চাইবে। অর্থাৎ জোড়া ইডি হেফাজতের কিন্তু সম্ভাবনা এই মুহূর্তে শেখ শাহজাহানের একটা ইডি হেফাজতে রয়েছেন ল্যান্ড গ্র্যাবিং অ্যান্ড এক্সপোর্ট ইম্পোর্ট মামলায়। এর পাশাপাশি এই ইডি হেফাজত শেষ হলেই কিন্তু ফের তাকে হেফাজতে নেওয়ার জন্য ঝাঁপাবে ইডির অফিসাররা, এবং সেক্ষেত্রে রেশন দুর্নীতি মামলায় তাকে কিন্তু ফের হেফাজতে নেওয়া হবে ইডি, এমনটাই কিন্তু জানা যাচ্ছে সূত্র মারফত। কিশোর, বেশ, অনেক ধন্যবাদ অর্ণব। একের পর এক যা তথ্য উঠে আসছে আমি বুঝতে পারছি না সিনেমা বানাবো না বই লিখবো। সমাদৃতা, চারটার ভোটে যা যা তথ্য উঠে আসছে শেখ শাহজাহানের বিষয়ে, সিনেমা বানানো যায় নাকি বই লেখা যায়, নাকি এর চেয়ে উপরে শেখ শাহজাহান? সমাদৃতা, কিশোলায় গোটা বাংলা জুড়ে তো দুর্নীতির কার্যত ওয়েব সিরিজ, সিনেমা, বই, ফিল্ম এড়ে যাবে। ওয়েব সিরিজ হাতে হাতে ঘুরে বেড়াচ্ছে। কিভাবে ঘুরে বেড়াচ্ছে? অনিন্দবাবুরা একটু আগে তদন্তের কথা বলছিলেন, প্রমাণের কথা বলছিলেন, সুযোগ করে দেব ইন্টারপোলে যাওয়ার অনিন্দবাবুকে। কিভাবে দেখাচ্ছি, দেখুন একবার কিভাবে এই মাদকের ব্যবসার রমরমা কোথা থেকে, কাবুল থেকে করাচি, করাচি হয়ে দুবাই, দুবাই হয়ে সেটা চলে আসছে কোথায়? আমার আপনার পরিচিত বাংলায়, সুন্দরবনের কাছে, একদম কলকাতায়, আমাদের রাজধানীতে। কি সহজ না পথটা, মানে একদম সোজা একটা পথে চলে এলো মাদকটা। এইবারে যদি তদন্তের কথা বলি কিশলয়, এইবারে প্রমাণ চাইবেন যখন অনিন্দবাবুরা, না রাজ্য প্রশাসনের কাছে চাইবেন না। এ রাজ্যে কেন কিভাবে এলো, কেন এ রাজ্যে প্রশাসনিক কোনো নজরদারি নেই, এসব প্রশ্ন অনিন্দবাবুরা করবেন না। কেন্দ্রে যাবেন অথবা ইন্টারপোলে যাবেন। কিশলয়, সমাদৃতা, সেই প্রশ্নই করব অনিন্দবাবুকে, এবং তারই সঙ্গে সঙ্গে বাকি অতিথিরাও রয়েছেন। অনিন্দবাবু, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আজকে দর্শকদের বলে দিন, যেটা ব্যর্থতা ছিল
রাজ্য সরকার জানতে পারেনি, এবং রাজ্য সরকার জানতে পারেনি যে দুবাই, করাচি, পাকিস্তান, আফগানিস্তান থেকে এত কোটি কোটি টাকা দামের ড্রাগ আসছে। আমি বলি এবার, বলো। মানে বাইরে থেকে কোনো জাহাজে কোনো জিনিস আসলে আপনারা দেখাচ্ছিলেন করাচি থেকে সরাসরি সুন্দরবন, করাচি থেকে সরাসরি সুন্দরবন পাশেই একদম নাকি আমি জানি না। মানে আজকাল আপনাদের খবর শুনে তো মানে আপনারা যেভাবে বলেন ভারতের ম্যাপটাই ভুলে যাই আমি, কোথায় করাচি কোথায় সুন্দরবন, মাঝখান দিয়ে আসতে গেলে অনেকগুলো জায়গা ক্রস করে আসতে হয়, সেখানে আটকাতে পারলো না। রাজ্য সরকার কি করছিল? ঠিকই তো, আপনি তো ঠিকই বলছেন, রাজ্য সরকারের পুলিশ এবার থেকে দেখবে বাইরে থেকে কোন জিনিস আসছে না আসছে, কোথায় কি আসছে, সব রাজ্য সরকারের পুলিশ দেখবে। আমার এবার বলেনি আমার বক্তব্য হচ্ছে গুজরাটে গত দুদিন আগে দেখলাম গুজরাটে ৩,১৫৬ কেজি মাদক আটকানো হয়েছে। অঙ্কন বাবুরা উত্তর দেবেন যে কেন্দ্রের কোনো দায় আছে কি নেই। আমি রাজ্য পুলিশ দেখবে এবার থেকে সমস্ত রাজ্য পুলিশ রিপাবলিক চেয়েছে, নিশ্চয়ই দেখবে। আমি সুকান্ত বাবু কাছে চলে যাবো। সুকান্ত বাবু, কেন্দ্রের দায় আছে কি নেই সে প্রশ্নে যাবো, নিশ্চয়ই উত্তর দেবে এ দায় আমাদের নয়। কিন্তু আমি বাংলার বাসিন্দা, বাংলার সরকারকে প্রশ্ন করব না যে এত মাদকের রমরমা, তাও আবার তার সঙ্গে জড়িত যাকে বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী নিরাপত্তা দেন, আমি বুঝে শুনে কথা ব্যবহার করছি, নিরাপত্তা দেন মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে থেকে। আমরা প্রশ্ন করব না রাজ্য প্রশাসনকে, সুকান্ত বাবু? দেখো, মানে তুমি যেগুলো বলছিলে কোনো জায়গায় ভুল নেই। এবার ঘটনা হচ্ছে মেজাস ম্যাগনাম এক্সপোর্ট নামে একটা ভুয়ো কোম্পানির মাধ্যমে, সংস্থার মাধ্যমে ৩১,২০,০০,০০০ টাকা যার অ্যাকাউন্টে চলে যায়, এবং যে অ্যাকাউন্টে টাকা অদল বদল হয় চোখের নিমেষে, সেখানে কি পুলিশ প্রশাসন জানতো না? আরেকটা বড় ঘটনা, যখন এই ভেড়িগুলো বা জমিগুলো জবরদখল করত এই মানে এই নৃশংস মানুষটি, তখন পুলিশ কোথায় থাকতো? আমি ছেড়ে দিলাম বাইরে সে মাদকতার যে বড় একটা জাল ছড়িয়ে দিয়েছিল, সেটা পশ্চিমবঙ্গের জন্য যথেষ্ট আশঙ্কাজনক। কিন্তু আমার প্রশ্ন হলো, এই যে সংস্থার নামে যে টাকাটা তার অ্যাকাউন্টে আসতো, সেটা অদ্ভুত। কোনো একটি ব্যক্তিকে নগদ টাকা দিয়ে দেওয়া হতো, কোনো একটি ব্যক্তিকে রামশ্যাম যদুপদুকে একটা নগদ টাকা দেওয়া হতো, তারপর সেই টাকায় এই মেজেস ম্যাগনাম সংস্থা যেটা রয়েছে, এক্সপোর্ট সংস্থা তথাকথিত একটা ভুয়ো সংস্থা, তার মাধ্যমে সেই টাকাটা আবার শেখ শাহজাহানের অ্যাকাউন্টে চলে আসতো। তাহলে সে কি না পারে? সে তো পুরো ওখানকার মাসিয়া, এবং সেখানে শুধু মহিলাদের অত্যাচার কেন করবে না সে? কারণ তার সঙ্গে তো একটা মানে পুরো প্রশাসনে যুক্ত ছিল। এবং রিসেন্টলি আমি একটা বলছি, দেবাশিস বাবু, যিনি শীতলকুচি থেকে যাকে সাসপেন্ড করা হয়েছিল শীতলকুচি কাণ্ডের পর, তার থেকে যে তথ্য এসছে যে 2010-11 সালে তিনি যখন বসিরহাটে ছিলেন, তখন বলে চা তিনি নিয়ে আসতো এই শেখ শাহজাহান। সুকান্ত বাবু একটু সঙ্গে থাকুন, সমাদৃতা একটু সঙ্গে থাকুন। সুকান্ত বাবু, সমাদৃতা একটু আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বললেন, আমি অঙ্কনের কাছে আসবো, তারপর অনিন্দ্যদার কাছে আবারও আসবো, আবারও বলতে দেবো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে শেখ শাহজাহান সম্পর্কে কি বলেছিলেন আরও একবার শোনাবো, শুনুন। এবং আমি ইনিশিয়েটিভ নিয়ে স্টেট কমিশন পাঠিয়েছি, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন পাঠিয়েছি, 17 জনকে অ্যারেস্ট করা হয়েছে। এবং আপনারা দেখেছেন যারা মুখে মাস্ক পরে পরে ছবি তুলছে, ধরাও পড়েছে বিজেপির কর্মী, কিভাবে তারা বাইরে থেকে নিয়ে এসে একটা এলাকাকে অশান্ত করার চেষ্টা করেছে। আগে টার্গেট শেখ শাহজাহান, ওকে টার্গেট করে ইডি ঢুকলো, তারপরেই সবাইকে বার করে দিয়ে তারপরে ওখানে আদিবাসী মাইনরিটিদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল। অঙ্কন, খুব পার্টিনেন্ট প্রশ্ন, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এলো প্রথমে মুন্দ্রা বন্দরে, সেখান থেকে এলো কলকাতা বন্দরে, সেখান থেকে যাচ্ছে সন্দেশখালী। এই গোটা বিষয়টা শুধুমাত্র রাজ্য পুলিশের দেখার কথা? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, উত্তর? একেবারেই না, রাজ্য পুলিশের একেবারেই দেখার কথা না। এখানে এনসিবি থেকে শুরু করে আরও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আছে, তারা দেখছে, তারা সক্রিয় রয়েছে বলেই বিভিন্ন রাজ্যে এই যে মাদকের চক্র বলুন বা পাচার চক্র বলুন ধরা পড়ছে। কিন্তু কোনো রাজ্যে, সেখানে বিজেপির সরকার থাকুক বা অবিজেপি সরকার থাকুক, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কোনো দুর্নীতি ধরতে গেছে, সেখানে তাদেরকে রক্তাক্ত হতে হয়েছে এই বাংলায়। যখন এনসিবি রিপোর্ট চেয়েছে 2019 থেকে 2021
নিউজ 3 বছর যে আপনার এখানে মাদক পাচার হচ্ছে এবং সীমান্তবর্তী অঞ্চলে মাদক পাচারের বাজার তৈরি হচ্ছে, রাজ্য পুলিশ রাজ্য প্রশাসন কোনো সহযোগিতা করছে না। আজকে খারাপ লাগার বিষয় তো এইটাই, আমরা রাস্তায় রাস্তায় দেখতে পাই লরি আসছে, ট্রাক আসছে, পুলিশ দাঁড় করিয়ে বালির গাড়ি দাঁড় করিয়ে নিচ্ছে, অভিযোগ উঠছে, পুলিশ হিসাব চাইছে, তোলাবাজি করছে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে পুলিশ এইগুলো দেখবে না। আমার রাজ্য, আমার সন্দেশখালী, আমার জেলা, একের পর এক জায়গায় মাদকের একটা বাজার তৈরি হচ্ছে, পুলিশ কিছু করবে না। আপনাকে আমি বিরত করছি, দেখবে কেন বলুন তো? যদি পুলিশ মন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে থেকে বলেন শেখ শাহজাহানকে টার্গেট করে ঢুকেছে, শেখ শাহজাহান গ্রেফতার হওয়ার পরে আমাদের সাংবাদিক তনয়ার প্রশ্নের উত্তরে যখন আঙুল নাচিয়ে রীতিমতো ঔদ্ধত্য দেখায়, তখনও কিন্তু শেখ শাহজাহানকে নিরাপত্তা দেয় এই রাজ্যের শাসক দলই। তাহলে পুলিশ মন্ত্রী যখন নিরাপত্তা দিচ্ছে, দেখবে কেন বলুন তো? এই মাদক যোগ, মাদক পাচার নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক তরজা জমে উঠেছে শাসক বিরোধীর মধ্যে, সেটা শুনিয়ে আবারও আলোচনায় ফিরবো। শুনুন। মাদক ভর্তি কন্টেনার কলকাতা বন্দরে আটক হওয়ার পর, শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টে আটক হওয়ার পর শেখ শাহজাহান কেন অন্ততপক্ষে 17-18 বার রাজ্যের এক গুরুত্বপূর্ণ মন্ত্রীর চেম্বারে এসে বৈঠক করেছেন এবং এই বিষয় নিয়ে বৈঠক করেছেন, আমাদের কাছে খবর আছে, আমরা ইনভেস্টিগেশন করে বের করেছি। কে সেই মন্ত্রী? সেই মন্ত্রী কি এই মাদকের ক্ষেত্রে লগ্নিকারী? আপনারা একটু ইনভেস্টিগেশন করুন, বুঝতে পারবেন যে এই শেখ শাহজাহান কোন মন্ত্রীর, তৃণমূল কংগ্রেসের, যার এই সরকারে আসার পর দপ্তর পরিবর্তন হয়েছে বা মুখ্যমন্ত্রী দপ্তর পরিবর্তন করতে বাধ্য হয়েছে দুর্নীতির জন্য, সেই মন্ত্রী এই শাহজাহান শেখের সাথে তার সম্পর্ক কি? তাহলে কি সেই মন্ত্রীর টাকা? এই তো কলকাতা পোর্টে যে ড্রাগ ধরা পড়েছিল তার সঙ্গে তো শাহজাহান লিঙ্ক আছে। কলকাতা পোর্টে যে ড্রাগ ধরা পড়েছিল আপনার 1-1.5 বছর আগে, তার সঙ্গে তো শাহজাহানের লিঙ্ক আছে, তো এনআইএ তদন্ত করছে। এবং এখান থেকে আমি একটুখানি অনিন্দ্যবাবুর কাছেই চলে যাব। অনিন্দ্যবাবু, আপনি আমাকে একটা স্পষ্ট কথা উত্তর দিন। শেখ শাহজাহান ড্রাগ মাফিয়ার সঙ্গে যুক্ত কি যুক্ত নয় তদন্ত চলছে, শেখ শাহজাহানের কি বয়ান এরপর ধীরে ধীরে আসে আমাদের কাছে, সেদিকেও আমরা নজর রাখবো। কারণ ঝুলি থেকে বিড়াল বেরোনো যখন শুরু হয়েছে তখন তো একটা আধটা বাঘ আমরা পাবো, বুঝতে পারছি, যেরকম বাঘ আমরা বীরভূমেও পেয়েছিলাম। কিন্তু অনিন্দ্যবাবু, একজন অভিযুক্ত, তিনি এক কেন্দ্র তদন্তকারী সংস্থার উপরে চড়াও হচ্ছেন, সেই অভিযুক্তকে ডিফেন্ড করছেন মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে থেকে। এটাকেও আপনি রিপাবলিকের স্টুডিওতে বসে ডিফেন্ড করবেন, আপনাকে সময় দিলাম, নিন। দেখুন, ডিফেন্ড করা কিছু নেই, যেটা সত্যি ঘটনা সেটা বলেছে। আজকে শেখ শাহজাহানকে গ্রেফতার কারা করেছে? শেখ শাহজাহানকে গ্রেফতার করেছে এই রাজ্যের পুলিশ। বলা হয়েছিল ইডি গ্রেফতার করতে পারছে ইডির হাত থেকে বাঁচানোর জন্য, ওই শিব ঠাকুর মণ্ডলের মতো যে কেসটা হয়েছিল কথা বলে শুরু করে দেবে ওই রকম। এই ইডি যখন বলে যে এই অঙ্কন রায় চিৎকার করছিল ইডি কেন কি করে গ্রেফতার করবে, তখন লুকিয়ে রেখেছিল, একটা অর্ডার দিল যে কেউ গ্রেফতার করতে পারে। আরে পুলিশ লুকিয়ে রেখেছিল, পুলিশ মন্ত্রী লুকিয়ে রেখেছিল। একটু আগে বললেন যে শুধুমাত্র রাজ্য পুলিশের না, বিভিন্ন এজেন্সির, যেটা অঙ্কন বলছিল, যদি এজেন্সি এখানে তদন্ত করতে আসে তাহলে তো মার খেয়ে রক্তাক্ত হয়ে ফিরে যায়, তাহলে তারা তদন্ত করবে কি করে? হ্যাঁ বলুন। এজেন্সি তারপরে প্রথমবার একটা জনরোষের মাধ্যমে পড়েছে। কে ঠিক করবে জনরোষ? শাহজাহান নিজে ইন্টারোগেশনে কদিন আগে বলেছে যে আমার ইন্টারোগেশনে বলেছে শেখ শাহজাহান যে এটা আমার প্ল্যানিং ছিল, তিনি বলেছেন। হ্যাঁ, তাহলে জনরোষ কোথা থেকে? বলছি আসছে কিছু নেই, সকালবেলা উত্তর তো দিন, জনরোষ কোথা থেকে হচ্ছে? শেখ শাহজাহান বলছে এটা আমার প্ল্যানিং ছিল। হ্যাঁ, শেখ শাহজাহানকে জিজ্ঞাসাবাদ করতে গেছিলেন, সেখানে কিছু গ্রামের মানুষ, আমরা আপনাদের টিভি চ্যানেলে যা দেখেছি, গ্রামের মানুষ তার উপর চড়াও হয়েছে। গ্রামের মানুষ বলে এটাকে লেবেল করবেন না। অনিন্দ্যবাবুর এই গণরোষের উত্তর আমাদের কাছে আছে না, উত্তর আমরা দিচ্ছি না, শেখ শাহজাহান দিচ্ছেন। এই গণরোষ ভোটাঙ্কর, তার জন্য ক্ষমা চেয়েছেন শেখ শাহজাহান। আরো একবার জানিয়ে রাখতে চাইবো, কোট আনকোট অনিন্দ্যবাবুর কথায় গণরোষের জন্য শেখ শাহজাহান ক্ষমা চাইলেন কেন, বুঝে নেওয়ার চেষ্টা করবো আমাদের প্রতিনিধি অনবের কাছ থেকে। অনব, গণরোষ বলছেন স্টুডিওতে বসে অনিন্দ্যবাবু, শেখ শাহজাহান ইডির কাছে ক্ষমা চেয়ে
জানতে পারছি কেন বলো তো? একবারে সমাজেতা তোমাকে জানিয়ে রাখি, শেখ শাহজাহানকে যখন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট জেরা করা শুরু করে তার পরবর্তী ক্ষেত্রে শেখ শাহজাহান জেরার মুখে ভেঙে পড়েন এবং তিনি পরিষ্কার জানান যে 5ই জানুয়ারির ঘটনার জন্য তিনি ক্ষমা প্রার্থী। এবং তারপর যখন তাকে প্রশ্ন করা হয় তিনি উত্তর দেন, ইডিকে যে বয়ান দিয়েছেন সেই বয়ানে তিনি পরিষ্কার কোট যা দিয়েছেন যে হঠাৎ করে ইডির তল্লাশিতে তিনি ভয় পেয়েছিলেন এবং গ্রেপ্তারের ভয় পেয়েছিলেন। সেক্ষেত্রে তিনি তার অনুগামীদেরকে ফোন করেন এবং ফোন করে ইডিকে যাতে আটকে রাখা যায় তার জন্য তিনি বলেন এবং তাদের উপর পাল্টা আক্রমণের কৌশল তিনি সাজান যাতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা ওই এলাকা থেকে পালিয়ে যায়। কোটি কোটি টাকার সম্পত্তির বিষয়ে তিনি স্বীকারোক্তি করেছেন, কিন্তু সম্পত্তির উৎসটা কোথায় জানতে চাইলেই তিনি কিন্তু সেই প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন বা সেই প্রশ্নের আমার মনে হয় অনব, আমরা অবশ্যই পরবর্তী ক্ষেত্রে আপডেট নেবো তোমার কাছে, কিন্তু অনব আমার মনে হয় এই মুহূর্তে সত্যি কোনো প্রশ্ন আমার বা কিশলয়ের নেই, শুধু উত্তর খোঁজার আছে অনিন্দ্যবাবুর নিজের। অনিন্দ্যবাবু, গণরোষে ক্ষমা চাইলেন তো শেখ শাহজাহান? বলি আপনাকে, ইডি সেন্ট্রাল এজেন্সি ওনাকে জিজ্ঞাসাবাদ করছেন, তার উপর উনি রিপোর্ট দেবেন সেন্ট্রাল এজেন্সি কোর্টে। কোর্টে উনি কি বলেছেন, আপনারা কি সূত্র মারফত পেয়েছেন আপনারা বলতে পারবেন না, আমিও জানি না, আপনাদের সূত্র আপনারা বলতে পারবেন। কোর্টে রিপোর্ট জমা দেবে, কোর্ট এর বিচারটা করবে জনরোষ ছিল না ওনার নিজের। কি অদ্ভুত কথা রে ভাই, আমি তো জানি না। আরে আমার একটাই কথা, চুপ করুন, আমার একটাই কথা যে আজকে বাংলা কেন আমার বাংলা এই ড্রাগের বাজার হবে? এখানে চাকরি নেই, এখানে সুকান্ত বাবু 10 সেকেন্ড হচ্ছেন না। না, বিষয়টা হচ্ছে যে ধরনের অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে তারপরে, এবং সেটা ঘটনা হচ্ছে এটা জনরোষ তো কোনো মতেই নয়, কারণ যেভাবে তার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে মানে আক্রমণ করা হয়েছিল সেটা কিন্তু মানে পশ্চিমবঙ্গের ইতিহাস কেন সারা ভারতবর্ষের ইতিহাস খুঁজে দেখলেও পাওয়া যাবে না। ঠিক পাওয়া যাবে না সুকান্ত বাবু, সময় একদম শেষ। আপনি বললেন এমন ঘটনা গোটা দেশে কোথাও পাওয়া যাবে না, সেই কথাই বারবার উঠে আসছে এবং যে কথা উঠে আসছিল গণরোষ জনরোষ, তার উত্তর পেলাম। শেখ শাহজাহান বলছে আমি ক্ষমা চাইছি, আমি যা করেছিলাম ভুল করেছি। সমাদৃতা একদম কিশোরা, এবং এর আগেও কিন্তু শেখ শাহজাহানের সাঙ্গপাঙ্গরা বলেছে ফোন করে তারা ডেকেছিল। একদম অনিন্দ্যবাবু, আরো একটু অন্তত তৈরি হয়ে আসা উচিত ছিল, আমরা আশা করব পরে তৈরি হয়ে আসবেন। অবশ্য কতই বা তৈরি হবেন? এরকম করে যদি দুর্নীতির এক এক রকম প্যান্ডোরার বাক্স খুলতে থাকে বাংলা জুড়ে, তৈরি হওয়ার সুযোগই বা কোথায়? আমরা এই চা আড্ডার ভোট এভাবেই চালিয়ে যাব এবং এভাবেই একের পর এক প্রশ্ন তুলে যাব কিশলয়। একদম প্রশ্ন তুলে যাব এবং দ্রুত আবার ফিরে আসছি বড় বড় ব্রেকিং নিয়ে। একটা ছোট্ট বিরতির পর দেখতে থাকুন রিপাবলিক বাংলা। আসানসোলের খনিতে দুর্ঘটনা, মৃত্যু হয়েছে দুজনের। দিয়ে দিই ছোট্ট একটা হিন্ট সেই খবর নিয়ে। আসানসোলের খনিতে দুর্ঘটনা, মৃত 2। খনিতে নামার ডুলির গাইড রোপ ছিঁড়ে দুর্ঘটনা হয়। দুর্ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ হয়, গোটা এলাকায় বিক্ষোভ। আসানসোলের দুর্ঘটনা, খনিতে দুর্ঘটনা।